আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে এয়ার পারমিবিলিটি। এয়ার পারমিবিলিটি মানে কি বুঝতে পারো? কেউ বলতে পারবা একজন? হ্যাঁ, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট হারে কতটুকু এয়ারকে পাস করতে দেয় এটা হচ্ছে পারমিবিলিটি। তো এয়ারকে পাস করতে দিলে সেটা হচ্ছে এয়ার পারমিবিলিটি, আর ওয়াটারকে পারমিট করতে দিলে সেটা হচ্ছে ওয়াটার পারমিবিলিটি। তো এখানে প্রথমে এয়ার পারমিবিলিটির ব্যাপারে বেসিক কথাবার্তা হচ্ছে এরকম, মনে করো একটা ফেব্রিক কি পরিমাণ এয়ারকে তার মধ্য দিয়ে পাস করতে দিবে, এর সাথে কিন্তু টেক্সটাইলের অনেকগুলো বিষয় জড়িত। হ্যাঁ, এই জন্য আমাদেরকে এয়ার পারমিবিলিটি আসলে জানতে হয় বা টেস্ট করে দেখতে হয় কি কত আছে বা কেমন আছে। যেমন একটা ফেব্রিকের কনস্ট্রাকশন কেমন হবে, অর্থাৎ এটা যে উইভিং হবে নাকি নিটিং হবে নাকি নন ওভেন হবে, কোন কনস্ট্রাকশনে এটা তৈরি হবে, এটা কি ডাবল ক্লথ হবে নাকি সিম্পল স্ট্রাকচার নাকি কম্পাউন্ড স্ট্রাকচার, বাকি নিটিংয়ের মধ্যে কি ডাবল জার্সি নাকি সিঙ্গেল জার্সি, কোন স্ট্রাকচার হবে তার, সেটার উপর কিন্তু এয়ার পারমিবিলিটি অনেকাংশে ডিপেন্ড করবে। কারণ হচ্ছে ওখানে এয়ার স্পেস যেটা আছে, অর্থাৎ ফেব্রিকের মধ্যে ফাঁকা স্থান বা ফাঁকা জায়গা যতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করবে আসলে কি পরিমাণ এয়ারকে সে পাস করতে দিবে। তো এয়ার স্পেসটা কনস্ট্রাকশনের সাথে যেহেতু জড়িত, সেজন্য এই এয়ার স্পেসটা মূলত এয়ার পারমিবিলিটির সাথে সম্পর্কিত। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা, আমরা একটা ফেব্রিককে কোথায় ইউজ করব, মানে তার এন্ড ইউজটা কোথায় হবে, এটা মূলত এয়ার পারমিবিলিটির সাপেক্ষে চিন্তা করে নিতে হয়। অর্থাৎ এমন কিছু এরিয়া অফ অ্যাপ্লিকেশন আছে যেখানে কাপড়কে ইউজ করার জন্য এয়ার পারমিবিলিটি অনেক বেশি হইতে হয়, আবার কিছু কিছু জায়গা আছে যেখানে এয়ার পারমিবিলিটি অনেক কম হইতে হয়। তো সেই জন্য এন্ড ইউজের ক্ষেত্রে এয়ার পারমিবিলিটির একটা গুরুত্ব আছে। দ্বিতীয়ত যে ব্যাপারটা, ইন্ডাস্ট্রিয়াল যেসব ফেব্রিক আছে সেগুলোর ক্ষেত্রেও মোটামুটি একই কথা প্রযোজ্য। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল যে কাপড় আছে সেখানেও এয়ার পারমিবিলিটির গুরুত্ব আছে, কারণ সেনাবাহিনী বা বিমান বাহিনী ওদের কাপড়ের যে এয়ার পারমিবিলিটি বা ব্রেথেবিলিটি হইতে হবে, এটা হয়তো বা অন্যান্য নর্মাল কাপড়ে না থাকলেও হবে। তো এই জন্য ইন্ডাস্ট্রিয়াল বা স্পেশাল কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এয়ার পারমিবিলিটি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তাছাড়া বিভিন্ন ক্লাইমেটের সাথে এয়ার পারমিবিলিটির সম্পর্ক আমরা খুঁজে পাবো। যেমন মনে করো তুমি যদি সামারের কথা বলো, সামার সিজনে কোন কাপড়টাকে আমরা বেশি প্রিফার করব? তো সামার সিজনে আমাদের জন্য সবচেয়ে হাইলি প্রিফারেবল ফেব্রিক হচ্ছে সেটা যেটা কিনা মূলত আহ, অনেক বেশি আহ, মানে ওপেন স্ট্রাকচার, অর্থাৎ তার মধ্যে দিয়ে এয়ার ফ্লো যাতে বেশি হতে পারে। হ্যাঁ, কারণ আমরা জানি যে সামারে যখন বাতাস ইন আউট করতে পারবে তখন উইকিং হবে, ইভাপোরেশন হবে। হ্যাঁ, এবং আমরা তখন ঠান্ডা ফিল করব বা অনুভূতিটা ভালো আসবে, চিল চিল ভাবটা আসবে না। তো সেই জন্য ওপেন স্ট্রাকচারটা সামারের জন্য প্রিফারেবল। তো ওপেন স্ট্রাকচার মানে সেই সকল স্ট্রাকচার যেখানে এয়ার পারমিবিলিটি অনেক বেশি, মানে এয়ারকে পারমিট করে কাপড়। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি উইন্টারের কথা চিন্তা করো তখন কিন্তু ঘটনাটা উল্টে যাবে। আর উইন্টারে কিন্তু আমরা এটা চাই না যে কাপড়টা মানে এয়ারকে, মানে কোল্ড এয়ার যেটা আছে, মনে করো শীতকালে বাতাসটা ঠান্ডা থাকে, এখন এই ঠান্ডা বাতাসটা যদি পারমিট করে আমার কাপড়টা, তখন কিন্তু এটা আমার শরীরকেও ঠান্ডা করে দিবে। তো এই জন্য উইন্টার সিজনের জন্য থার্মাল কন্ডাক্টিভিটি বজায় রাখার জন্য এয়ার পারমিবিলিটি কম এরকম কাপড়কে মূলত কিন্তু প্রিফার করা হয়। তো সেই কারণে সিজনের সাথে ভিত্তি করে কিন্তু এয়ার পারমিবিলিটির একটা গুরুত্ব আছে, যেটা আমরা বললাম এখন। আর সর্বশেষ যে বিষয়টার উপর গুরুত্ব আছে সেটা হচ্ছে ফিল্টার ক্লথ। হ্যাঁ, আমরা বিভিন্ন ফিল্ট্রেশনের কাজে ক্লথ ইউজ করে থাকি। হ্যাঁ, তো ওই ক্লথগুলোর কাজ হচ্ছে, মনে করো একটা সার্টেন লেভেল পর্যন্ত ডাস্টকে আটকে দেওয়া। ফিল্ট্রেশন করবে, ফিল্টার করবে কাকে? ডাস্টকে। বাট এয়ারকে বাধা দিবে না। এয়ারটাকে পিউরিফাইড এয়ারটাকে, মানে ডাস্ট ফ্রি যে এয়ার সেটাকে আমরা পিউরিফাইড এয়ার বলতেছি, সে সেই এয়ারটাকে পাস করতে দিবে, কিন্তু ডাস্ট, বালি, ধুলা, কণা এগুলাকে পাস করতে দিবে না। এইরকম ক্ষেত্রটাকে, মানে এরকম ফিল্ট্রেশন পারপাসে কিন্তু তখন ওই কাপড়ের এয়ার পারমিবিলিটিটা কেমন, সে কি ডাস্টকে আটকায় নাকি এয়ারকে সহ আটকে দেয়, এই ব্যাপারগুলো তখন গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো সর্বোপরি আমরা এটা বুঝলাম যে আসলে টেক্সটাইলের জগতে এয়ার পারমিবিলিটির একটা গুরুত্ব আছে, এবং এটা মূলত কাপড়ের যে কনস্ট্রাকশন আছে তার উপর ডিপেন্ড করে। মানে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এটা সামারি হচ্ছে এটা, যে
টেক্সটাইলে এয়ার পারমিবিলিটি বা এয়ার পারমিশনের ব্যাপারটাকে স্টাডি করাটা জরুরি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা মূলত কাপড়ের যে কনস্ট্রাকশন আছে সেই কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এরপরে আসো এয়ার পারমিবিলিটি কি, এটা সংজ্ঞাটা আমরা দেই। আমি সংক্ষেপে লিখে যাচ্ছি, তাহলে বুঝবা। মূলত আমরা দেখতে চাই যে ভলিউম অফ এয়ার, আমি শুধু লিখি ভলিউম অফ এয়ার পার সেকেন্ড, অর্থাৎ একটা নির্দিষ্ট ভলিউম মানে কত ভলিউম অফ এয়ার প্রতি সেকেন্ডে পাস হয় সেটাকেই বলা হচ্ছে এয়ার পারমিবিলিটি সংক্ষেপে। তাহলে এটুকু বোঝা গেল যে ভলিউম অফ এয়ার পার সেকেন্ড অথবা পার ইউনিট টাইম বা কত হারে এয়ার পাস হয়। তো এখানে আরও দুটো বিষয় কিন্তু আমাদের কনসিডারেশনে আনা জরুরি ছিল, সেটা আমরা আনি নাই। সেটা হচ্ছে কতটুকু কাপড়ের মধ্য দিয়ে। একটু খেয়াল করো, তোমার কাছে যদি খুব বড় কাপড় হয় সেটার মধ্যে যদি এয়ার পাস করো, এটাকে কিন্তু কাপড়টাকে অনেকটা ফুলিয়ে দিবে, মানে এয়ার বেশি পাস করবে। এখন যদি ছোট কাপড় হয় এটাকে খুব বেশি চাপাতে পারবে না, এয়ার পাস কম হবে। সুতরাং যে স্পেসিমেন বা যার কথা আমরা বলতেছি সেরকম একটা স্যাম্পলের নির্দিষ্ট এরিয়া থাকা দরকার বা নির্দিষ্ট ক্ষেত্রফল। তো সেজন্য শুধু ভলিউম অফ এয়ার পার সেকেন্ড এইটুক বলাটা যথেষ্ট না, আমাদেরকে স্যাম্পলের সাইজটা বলে দেওয়াটাও জরুরি। আমি এটা অন্য কালার দিয়ে লিখি, তাহলে তোমাদের বিষয়গুলো মনে থাকবে। থ্রো কি 1 স্কোয়ার সেন্টিমিটার, 1 সেন্টিমিটার স্কোয়ার অফ ফেব্রিক। তাহলে এই বিষয়টা বোঝা গেল যে শুধু ভলিউম অফ এয়ার পার সেকেন্ড দেখলেই হবে না, এটা কাপড়ের 1 বর্গ সেন্টিমিটার জায়গা দিয়ে পাস হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এটা। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা বিষয় কনসিডারেশন আনা দরকার, আমি কত ফোর্স অ্যাপ্লাই করতেছি। এখন তুমি দেখো, যদি খুব বেশি ফোর্স অ্যাপ্লাই করো তখন কিন্তু এয়ার বেশি পাস হবে, এটা স্বাভাবিক, হয়তো কাপড় ছিঁড়েও যেতে পারে। আবার কম ফোর্স অ্যাপ্লাই করলে বা কম প্রেশার অ্যাপ্লাই করলে আলটিমেটলি এয়ারকে কিন্তু বেশি পাস করতে দিবে না, মানে কম পাস করবে। সুতরাং ভলিউম অফ এয়ার যেটা পাস করতেছে কাপড়ের মধ্য দিয়ে সেটাকে তুমি হিসাবে আনতে পারবা না, মানে হিসাবে আনটা হবে না। সুতরাং এখানেও একটা স্ট্যান্ডার্ডাইজ মেথড থাকা দরকার যে আমি কত প্রেশার এখানে অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে, এটা আমি আরেকটা কালার দিয়ে লিখি, অ্যাট 1 সেন্টিমিটার ওয়াটার আর কি ইজ টু প্রেশার হেড। কি বললাম আমরা যে ভলিউম অফ এয়ার পার সেকেন্ড, 1 সেকেন্ডে কতটুকু এয়ার পাস করে, সেখানে স্যাম্পলের স্পেসিমেন সাইজটা হবে 1 স্কোয়ার সেন্টিমিটার অফ ফেব্রিক, আর যে প্রেশারটা দেওয়া হবে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার হেড। হ্যাঁ, তো এটা কি, এটা কি প্যাসকেলে কনভার্ট করতে পারবা তোমরা? 1 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার এটা মানে কি বলো তো দেখি? 1 সেন্টিমিটার অফ ওয়াটার প্রেশার এটা মানে কি? আবার বলো তো। হ্যাঁ, পি সমান এইচ থ্রু জি ফর্মুলা বসালে আমরা এই ওয়াটার হেড প্রেশারটাকে নিয়ে যেতে পারবো হচ্ছে প্যাসকেলে। অর্থাৎ যেমনিভাবে মনে করো 76 সেন্টিমিটার পারদ চাপ বলা হয়, তো তার মানে তুমি পারদের 76 সেন্টিমিটার হাইট হয় আর কি প্রেশারের জন্য। তো ওই হাইটটা সাথে রোটা পারদের ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণ গুণ করলে তুমি এটাকে প্যাসকেলে কনভার্ট করতে পারবা। তেমনিভাবে এখানেও 1 সেন্টিমিটার অফ ওয়াটার মানে হচ্ছে পানির 1 সেন্টিমিটার লেভেল পর্যন্ত যেটুকু প্রেশার পায় সেই প্রেশারটা হচ্ছে 1 সেন্টিমিটার অফ ওয়াটার হেড প্রেশার। তাই 1 সেন্টিমিটার এটাকে মিটার করলা, তারপর মনে করো পানির ঘনত্ব 1000 দ্বারা গুণ করলা, অভিকর্ষ ত্বরণ যেখানে করা হচ্ছে সেখানে 9.8 বা 81 যা যা আছে গুণ করলে তুমি এটাকে মানে প্যাসকেলে পেতে পারো আর কি। তাহলে এটা হচ্ছে বোঝা গেল এয়ার পারমিবিলিটি। তো এরপরে আমরা দেখবো যে উল্টাটা, এটার আরেকটা টার্ম আছে এয়ার রেজিস্ট্যান্স। ঠিক উল্টা, অর্থাৎ এখন যে বিষয়টা দেখলা যে 1 সেকেন্ডে কতটুকু এয়ারকে পাস করতে দেয় সেটা হচ্ছে এয়ার পারমিবিলিটি। আর
রেজিস্ট্যান্স হচ্ছে ঠিক উল্টাটা। হ্যাঁ, টাইম পার ভলিউম। তো ভলিউমটা কত, ওখানে যেমন সেকেন্ড ছিল 1 সেকেন্ড, হ্যাঁ, আর পার সিসি অফ এয়ার, মানে 1 কিউবিক সেন্টিমিটার এয়ার পাস হইতে কত সময় লাগে। এখানে হচ্ছে 1 সেকেন্ডে কত কিউবিক সেন্টিমিটার এয়ার পাস হয়, আর এখানে হচ্ছে 1 কিউবিক সেন্টিমিটার এয়ার পাস হতে কত সময় লাগে, ঠিক উল্টা কথা। আর এটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে পারমিবিলিটি, আর এটা হচ্ছে রেজিস্ট করা, প্রতিরোধ করা থেকে রেজিস্ট্যান্স, অর্থাৎ কত সময় লাগে। সময়টা যদি বেশি লাগে তাহলে রেজিস্ট্যান্স বেশি, সময়টা যদি কম লাগে তাহলে রেজিস্ট্যান্স কম। আর এখানে ভলিউমটা যদি বেশি হয় বেশি পারমিয়েবল, আর ভলিউমটা যদি কম হয় তাহলে কম পারমিয়েবল। মানে বেশি ভলিউম অফ এয়ার যখন প্রতি সেকেন্ডে পাস হবে, তার মানে বোঝা যাচ্ছে এয়ার পারমিবিলিটি বেশি, বেশি পারমিট করতেছে। ভলিউম অফ এয়ার কম হলে কম পারমিট করে। আর এয়ার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বুঝতেই পারতেছো যে কিউবিক সেন্টিমিটার অফ এয়ার, মানে ওটা যদি ভলিউমটা যদি কনস্ট্যান্ট 1 কিউবিক সেন্টিমিটার যেহেতু পাস করবে এয়ার, সেটা পাস করতে কত সময় লাগে। সময়টা বেশি লাগলে বেশি রেজিস্ট্যান্স, আর সময়টা কম লাগলে কম রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে ওই কথাগুলো এখন এখানে আসবে, যে এখানেও স্ট্যান্ডার্ড থাকবে কি আমাদের যাবতীয় বিষয়গুলো আর কি, সেন্টিমিটার অফ ফেব্রিক, এরপর হচ্ছে অ্যাট, তাহলে ওই কথাগুলো তো থাকতেই হবে, কারণ হচ্ছে এখানে যদি আমি ফেব্রিক স্যাম্পলটার সাইজটা চেঞ্জ করি তাহলে সবগুলো মানই চেঞ্জ হয়ে যাবে, এবং প্রেশার হেডটা যদি না বলে দিই তাহলেও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এই বিষয়টাকে স্পেসিফাই করলাম যে 1 বর্গ সেন্টিমিটার কাপড়ের 1 সেন্টিমিটার ওয়াটার প্রেশার হেডে যদি এই কাজটা করা হয় তখন এটাকে বলা হচ্ছে এয়ার পারমিবিলিটি এবং এয়ার রেজিস্ট্যান্স। তাহলে আমরা কি বুঝলাম, এয়ার পারমিবিলিটির রিসিপ্রোকাল মান হচ্ছে কি এয়ার রেজিস্ট্যান্স, অর্থাৎ একটা আরেকটা ঠিক উল্টা। এটাকে 1/, করলে মানে এয়ার পারমিবিলিটিকে 1/, করলে এয়ার রেজিস্ট্যান্স হয়ে যাবে, মানে ইনভার্স করলে আর কি। তাহলে এই দুইটা টার্মের মধ্যে মূলত আমরা যখন এয়ার পারমিবিলিটির কথা বলি তখন এয়ার রেজিস্ট্যান্স না দেখে আমরা এয়ার পারমিবিলিটিই দেখি। মানে যেহেতু এটা দিয়েও আমি দেখতে পারি, এটা দিয়ে মান বেশি হলে এয়ার পারমিবিলিটি কম, মান কম হলে এয়ার পারমিবিলিটি বেশি। আর এখানে যেহেতু মান বেশি হলে এয়ার পারমিবিলিটি বেশি, মান কম হলে এয়ার পারমিবিলিটি কম, দুটো দিয়ে আমি চাইলে দেখতে পারি। তবে আমাদের এখানে এয়ার পারমিবিলিটিকে মূলত টেস্ট করা হয়। হ্যাঁ, আর বিভিন্ন লেয়ারিং কাপড় যখন থাকে, কাপড়ে যখন অনেকগুলো লেয়ার থাকে, 3-4টা লেয়ার, ওইসব লেয়ার কাপড়ের ক্ষেত্রে যত লেয়ার বাড়তে থাকে আলটিমেটলি এই টাইমটা, হ্যাঁ, এই টাইম তত বেশি নিতে থাকে। তো তখন এয়ার রেজিস্ট্যান্সটা অনেক সময় দেখা হয়। আর অন্যান্য সব ক্ষেত্রে কিন্তু মূলত আমাদের এয়ার পারমিবিলিটিটাই দেখা হয়, এটা হচ্ছে বিষয়। আরেকটা ডেফিনেশন দিয়ে আমরা টেস্টিংয়ে চলে যাব, এয়ার পরোসিটি। হ্যাঁ, এয়ার পরোসিটি হচ্ছে কি, এটা হচ্ছে একটা রেশিও। কিসের রেশিও? এই যে আমরা তোমাদেরকে এই কভার ফ্যাক্টরের কথা বলছিলাম, মনে আছে? কভার ফ্যাক্টর কি একজন বলো তো? অর্থাৎ একটা কাপড়ের মধ্যে কতটুকু জায়গা ইয়ার্ন দ্বারা ঢাকা আছে, মানে কি কভার করা আছে, তো এটাকে আমরা কভার ফ্যাক্টর বলি। প্যাকিং ফ্র্যাকশন কি পারো কেউ? প্যাকিং ফ্র্যাকশন, ফ্র্যাকশন হচ্ছে ইয়ার্নের ক্ষেত্রে, হ্যাঁ, এটা টেক্সটাইল ফিজিক্সে পড়ে থাকবা। ইয়ার্নের ক্ষেত্রে যখন ইয়ার্নের মধ্যে ফাইবার থাকে তখন পুরোটা ইয়ার্ন ফাইবার দ্বারা আবদ্ধ থাকে না। বিশেষ করে যখন স্পান ইয়ার্ন হয়, স্পিনিং যখন হয়, তখন ইয়ার্নের কিছু কিছু জায়গা স্পেস খালি থাকে। হ্যাঁ, তো ইয়ার্নের মধ্যে কতটুকু জায়গা ফাইবার দ্বারা কাভার করা থাকে এটাকে বলা হয় প্যাকিং ফ্র্যাকশন। আর ফেব্রিকের মধ্যে কতটুকু জায়গা ইয়ার্ন দ্বারা কাভার করা থাকে এটাকে বলা হয় কভার ফ্যাক্টর। তো কভার ফ্যাক্টরের ধারণাটার সাথে এই এয়ার পরোসিটির মিল আছে। এটা হচ্ছে এয়ার স্পেস, মানে কতটুকু ফাঁকা স্থান আছে। এই যে কভার ফ্যাক্টরে যে বললাম, কভার ফ্যাক্টরে কি দেখি, কতটুকু জায়গা ইয়ার্ন দ্বারা কাভার করা আছে। আর স্পেস যখন বলতেছি তখন কি বলতেছি, কতটুকু খালি জায়গা আছে। তার মানে কভার ফ্যাক্টর যত, বাকিটা হচ্ছে স্পেস। ধরো কভার ফ্যাক্টর 80%, তাহলে 20% কি খালি জায়গা আছে।
তো এই খালি জায়গাটাকে আমরা বলতেছি এয়ার স্পেস, মানে খালি জায়গা। যদিও এখানে ভলিউম ধরে হিসাব করা হয়, কারণ কাপড়ের থিকনেসটাও কনসিডারেশন নিয়ে আসতে হবে। তো এয়ার স্পেস ডিভাইড বাই টোটাল ভলিউম অফ ফেব্রিক, কাপড়ের যে টোটাল ভলিউম আছে লেন্থ উইথ থিক এবং থিকনেস গুণফল করলে টোটাল ভলিউম পাবো। সেই ভলিউমের মধ্যে আসলে কতটুকু জায়গা খালি আছে, সেই খালি জায়গাটাকে বলা হচ্ছে এয়ার স্পেস। তো এয়ার স্পেসটা এটাকে ভাগ দিতে হবে টোটাল ভলিউম অফ ফেব্রিক দ্বারা, তখন যেটা পাবো সেটা হচ্ছে এয়ার পরোসিটি, অর্থাৎ কত পার্সেন্ট। সাপোজ ধরো আমার টোটাল ভলিউম হচ্ছে, কাপড় হচ্ছে 100 কিউবিক সেন্টিমিটার। এখন এই 100 কিউবিক সেন্টিমিটার কাপড়ের মধ্যে খালি জায়গা বা খালি স্পেস আছে হচ্ছে 30 কিউবিক সেন্টিমিটার। তার মানে এইটার পরোসিটি হচ্ছে 30%, হ্যাঁ, বা 30% জায়গা এইরকম দখল করে আছে, মানে খালি আছে, আর বাকি 70% জায়গাতে ইয়ার্ন আছে। এই ব্যাপারটা বোঝা যায়। তাহলে এয়ার স্পেস ডিভাইড বাই টোটাল ভলিউম অফ ফেব্রিক, হ্যাঁ, এই বিষয়টা দিয়ে আমরা এয়ার পরোসিটিটা বুঝতে পারি। এবং এটা নির্ণয় করার জন্য, এয়ার পরোসিটি টেস্ট করার জন্য তোমাকে অবশ্যই ফেব্রিকের ডাইমেনশনগুলো স্টাডি করতে হবে, কী কী লেন্থ উইথ এবং থিকনেস। কারণ তোমার টোটাল ভলিউম অফ ফেব্রিক যখন বের করতে হবে, তখন ফেব্রিকের লেন্থ উইথ এবং থিকনেসটা হিসাবায়নে নিয়ে আসতে হবে। এই জন্য তখন এয়ার পরোসিটি টেস্টের জন্য বা টেস্টের সময় এই ব্যাপারটা, মানে ডাইমেনশন স্টাডিটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা কথা বলি, তখন পারমিবিলিটিকে আবার দুইটা মানে নর্মাল টাইপসে ভাগ করতে পারি। অর্থাৎ একটা হচ্ছে করার কথা, মানে এয়ার পারমিবিলিটির সাথে আমরা বাতাসকে শুধু জুড়ে দিচ্ছি। এখন বাতাসের মধ্যে তো জলীয় বাষ্প থাকে, তাই না? বুঝতেছো কি না? তো তার মানে আমাদের জলীয় বাষ্প পাস করাটাও আমাদের কিন্তু এই এয়ার পারমিবিলিটির ভিতরেই পড়বে। তো সেক্ষেত্রে তুমি পারমিবিলিটিকে দুইটা অ্যাঙ্গেল থেকে দেখতে পারো, পারমিবিলিটি টু এয়ার আর পারমিবিলিটি টু ওয়াটার পেপার। এখন দুইটাকে আলাদা করলাম কেন? দুইটাকে আলাদা করার উদ্দেশ্য হচ্ছে দুইটার কিন্তু ইম্প্যাক্টটা দুই রকম। যদি তোমরা একটু ক্লোজলি খেয়াল করে থাকো, যে আসলে আমরা কিছু কিছু জায়গায় চাই এয়ার পারমিবিলিটি ভালো হোক, আবার কিছু কিছু জায়গায় চাই যে ওয়াটার পারমিবিলিটি যাতে ভালো হয়। এরকম কি কিছু উদাহরণ দিতে পারবা তোমরা? পাস করাটাকে প্রেফার করবা আর কোথায় এয়ার পাস করাটাকে প্রেফার করবা? কি ধরনের কাপড়ে দিতে পারবা? এই একের বা দুইয়ের, মানে ওয়াটার পেপার পারমিট করলে কি সুবিধা হবে, এটা কিন্তু এই কথাগুলো কিন্তু গত ক্লাসে কিছুটা বলছি তোমাদেরকে, যে জলীয় বাষ্প যদি পাস করতে পারে তাহলে কিন্তু আমরা একটা অ্যাডভান্টেজ পাই, আর জলীয় বাষ্প যদি পাস করতে না পারে কাপড়ের মধ্যে দিয়ে, তখন কিন্তু আমরা ওই অ্যাডভান্টেজগুলো পাই না। প্রথমত পারমিবিলিটি টু এয়ার। এখন একটু আগে যে বললাম যে সামারে তুমি যে ড্রেসটা পরবা সেটাতে তুমি কি চাও? এয়ার পারমিট করবে এরকম চাও না? ক্লদিং ধরো স্পেশালি ইন সামার, তুমি সামারের ড্রেসে এটা চাও। আবার আনডিজায়ারেবল হবে কখন? আনডিজায়ারেবল হবে হচ্ছে ওভার কোটিংয়ের ক্ষেত্রে। তুমি ধরো মানে বাইরের আবরণে কিছু একটা দিতে চাচ্ছ বা উইন্টারে দিতে চাচ্ছ কিছু একটা, সেটা কিন্তু এয়ার পারমিবল হবে না, মানে ওয়াটার পারমিবল, ওয়াটার পেপার পারমিটেবলের সাথে সম্পর্কিত নয়। অর্থাৎ এয়ার পারমিবল যাতে না হয় এটা হচ্ছে তুমি চাইবা। ওভার কোটিং অর্থাৎ বাইরের যেসব কাপড় পরি আমরা উপরের দিকে, সেটা কিন্তু আমরা মানে তাপমাত্রাকে আটকে রাখার জন্য বা তাপকে ধরে রাখার জন্য পরে থাকি। তখন সেই ক্ষেত্রে এটা হচ্ছে ডিজায়ারেবল এবং আনডিজায়ারেবল কন্ডিশন। এখন ওয়াটার ব্যাপারটা বলি, তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ওয়াটার ব্যাপারটাও তুমি ডিজায়ারেবল ইন অ্যাপারেল বা ক্লদিং, ডিজায়ারেবল ইন ক্লদিং, ক্লদিংয়ের ক্ষেত্রে এটা দরকার আছে, মানে ভালো চাও স্পেশালি কোন কোন জায়গাগুলোতে? আন্ডার গার্মেন্টসগুলোতে বা আন্ডারওয়্যারে। তো এখন এই আন্ডার গার্মেন্টসে ওয়াটার পেপার পাস করার সাথে আমাদের সুবিধা কি পাবো? সুবিধা হচ্ছে এইটা যে এইটা যখন ওয়াটার পেপারকে পাস করতে দিবে তখন ঘামটা দ্রুত শুকিয়ে যাবে, এবং আমার যেহেতু বডি কন্ট্যাক্টের সাথে এটা লেগে আছে, সেজন্য ওই বডি কন্ট্যাক্টের
কনসেপ্ট অফ ভিউ থেকে আমি মূলত এখানে কমফোর্টেবিলিটি খুঁজে পাবো, মানে কমফোর্টনেস খুঁজে পাবো। যে কথাটা গত ক্লাসে বলছি যে ক্লিয়ারলি, যে কেন আমরা এই ইভাপোরেশন হলে বা ঘাম শুকিয়ে গেলে মানে ভালো বা ফিলটা আমাদের ভালো আসে, চিলচিল ভাবটা যে আসে না, এটা কেন হয় এটা বলছি। তার মানে তোমরা সবসময় ইনার গার্মেন্টসগুলোতে নর্মালি আমরা চাই যে এয়ার না ওয়াটার ব্যাপারটাকে যাতে সহজে পাস করতে পারে। আবার এটা আনডিজাইরেবল হবে সেসব জায়গাতে যেখানে তুমি মনে করো তাঁবু বানাচ্ছ, সেখানে কিন্তু এটা জরুরি না। কভারিং যেমন যেমন তারপলিং, এই তাহলে মানে পারমিবিলিটির ক্ষেত্রে আমাদের দুইটা কন্ডিশনই মাথায় রাখতে হবে, যে এয়ার পারমিবল করা আর হচ্ছে ওয়াটার পেপার পারমিবল করা। কিছু কিছু জায়গায় আমরা এয়ার পারমিবিলিটি চাই, কিছু কিছু জায়গায় ওয়াটার পেপার পারমিবিলিটিটা আমাদের গুরুত্ব পায়। হ্যাঁ, এরপর আমরা চলে আসি মেথড অফ এয়ার পারমিবিলিটি টেস্টিং। মেথডকে সবচেয়ে বেশি প্রিফার করে থাকি, বা তিনটা হচ্ছে সাজেস্টেড মেথড। এর মধ্যে প্রথমটা হচ্ছে এই তিনটা, একটু ভালো করে খেয়াল করো, তিনটা প্রিন্সিপালকে সাজেস্ট করতেছে। প্রথমটাতে বলা হচ্ছে যে বাই ফোর্সিং এয়ার, অর্থাৎ এয়ারকে ফোর্স করে থ্রো এ ফেব্রিক, একটা ফেব্রিকের মধ্য দিয়ে একটা কনস্ট্যান্ট রেট, অর্থাৎ আমি রেটটাকে কনস্ট্যান্ট রাখবো, একটা নির্দিষ্ট রেটে বা নির্দিষ্ট ফোর্সে সবসময় এয়ারকে পাস করবো। মেজারিং দ্য ব্যাক প্রেশার ডেভেলপ, এখন এই যে এয়ারকে পাস করতেছি, ব্যাকে কতটুকু প্রেশার আসলে ডেভেলপ করতেছে, মানে কাপড়ের উল্টা পাশে ব্যাক সাইডে কী পরিমাণ প্রেশার আমরা মানে পাচ্ছি, এটা দেখা যেতে পারে। এটা একটা মেথড হতে পারে বা একটা মূলনীতি হতে পারে। দ্বিতীয় যে মূলনীতিটা হতে পারে, বাই ফোর্সিং এয়ারকে ফোর্স করে, মানে থ্রু এ ফেব্রিক, এটা ফেব্রিকের মধ্যে দিয়ে একটা কনস্ট্যান্ট প্রেশার, এখানেও একটা কনস্ট্যান্ট প্রেশারে আমরা এয়ারটাকে ফোর্স করবো। আগেরটাতে বলা হচ্ছে কনস্ট্যান্ট রেটে, মানে একটা নির্দিষ্ট রেটে এয়ারকে পাস করা, আর হচ্ছে কনস্ট্যান্ট প্রেশারে এয়ারকে পাস করা কাপড়ের সারফেসের মধ্যে দিয়ে। আর মেজারিং, কী মেজার করবো? মেজারিং দ্য রেট অফ ফ্লো অফ দ্য এয়ার। এখানে কিন্তু রেটটা ছিল কনস্ট্যান্ট রেট এয়ার, এখানে মেজার করব কোনটা? রেট অফ ফ্লো অফ দ্য এয়ার, অর্থাৎ কাপড়ের মধ্যে দিয়ে কোন হারে, যেমন কত ভলিউম পার কিউবিক সেন্টিমিটার, মানে সেকেন্ড পার কিউবিক সেন্টিমিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কত কিউবিক সেন্টিমিটার অফ এয়ার পাস হচ্ছে, এটাকে আমরা এই রেটটা দেখতে পারি। এটা হচ্ছে আরেকটা মানে সেকেন্ড প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা আমরা ইউজ করতে পারি চাইলে টেস্টিংয়ের জন্য। আর থার্ড যে প্রিন্সিপাল সেটা হচ্ছে বাই ফোর্সিং এ নন ভলিউম অফ এয়ার, একটা জানা ভলিউম অফ এয়ার পাস করে, আমরা কি উল্টেই দিলাম, অর্থাৎ আগে নির্দিষ্ট প্রেশারে পাস করতেছিলাম, হ্যাঁ, রেট অফ ফ্লোটা দেখতে চাইছিলাম, এখানে দেখতে চাচ্ছি যে নন ভলিউম, জানা একটা ভলিউম অফ এয়ার পাস করব অ্যাট এ স্ট্যান্ডার্ড প্রেশার মেনটেন করে থ্রো এ ফেব্রিক, মানে একটা সার্টেন এরিয়ার ফেব্রিক দিয়ে, অ্যান্ড মেজারিং দ্য টাইম রিকোয়ার্ড। অর্থাৎ এটা খুব সহজেই বুঝতে পারতেছো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড জিনিসটা। অর্থাৎ সেকেন্ড কোনটা? এই যে এইটা, এয়ার রেজিস্ট্যান্স টেস্ট করার জন্য আমরা মূলত এই মূলনীতিতে কাজ করতে পারি। আর এই প্রথম যেটা এয়ার পারমিবিলিটি দেখার জন্য আমরা যেহেতু ভলিউম অফ এয়ারটা প্রতি সেকেন্ডে দেখি, অর্থাৎ রেটটা দেখি, রেট অফ মানে পার সেকেন্ডে কি কী পরিমাণ ভলিউম অফ এয়ার পাস হচ্ছে, এটা এয়ার পারমিবিলিটি, এটাকে আমরা 2 নম্বর মেথডটাতে আমাদের সাথে যাচ্ছে। কী বলছে? বাই ফোর্সিং এয়ার থ্রু এ ফেব্রিকের মধ্যে এয়ারকে ফোর্স করে একটা কনস্ট্যান্ট প্রেশারে অ্যান্ড মেজারিং দ্য রেট অফ ফ্লো অফ দ্য এয়ার। কী মেজার করতে চাচ্ছি? রেট অফ ফ্লো অফ দ্য এয়ার। আর এখানে হচ্ছে ব্যাক প্রেশারটা, এখানে ব্যাক প্রেশার অর্থাৎ প্রেশারের মানটা যদি আমি দেখতে চাই যে কী প্রেশার এমপ্লয় করা হলো আর কী পরিমাণ ব্যাকে প্রেশার টিকে থাকলো, এটাকেও একটা প্রিন্সিপালের মধ্যে আনা যেতে পারে। তাহলে এই তিনটা হচ্ছে মূল নীতি আর কি, বা মূল প্রিন্সিপাল। এই তিনটা প্রিন্সিপালকে কাজে লাগিয়ে মূলত এয়ার পারমিবিলিটি টেস্ট করা হয়ে থাকে। হ্যাঁ, তো এর মধ্যে আমরা সবচেয়ে কমন এবং পপুলার যে টেস্টিং মেথডটা আছে সেটা দেখব, সেটা হচ্ছে শার্লি এয়ার পারমিবিলিটি টেস্টার। তো তোমরা এই মিটিং থেকে বের হয়ে আবার জয়েন করো, আমাদের টাইমটা শেষ দিকে, 2 মিনিট বাকি আছে, আমরা ওইটা আবার শুরু করব।